তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। কিছু গুরুত্বপূর্ণ ইনসাইটও আমরা পেয়েছি। যেমন আমরা গণতন্ত্র বলতে বুঝতাম শুধু হচ্ছে নির্বাচন একটা টার্ম পর। কিন্তু গণতন্ত্রের জন্য যে রুল অফ ল এবং সিভিল লিবার্টি দুটো গুরুত্বপূর্ণ শর্ত, সেটা আমাদের এখানে বারবার আমরা দেখেছি উপেক্ষিত হয়েছে। আমাদের সংবিধানের রুল অফ ল, সিভিল লিবার্টি এসবের কথা বলা থাকলেও আসলে কার্যত এগুলো আমরা হতে দেখি না। নির্বাচনও আমাদের এখানে একদম খুব ভালোভাবে যে হয় তা না, তবে এবার নির্বাচনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিভিল লিবার্টি এবং রুল অফ ল নিয়ে সেরকম কোনো আলোচনা আমাদের রাজনীতিবিদরা করছে না। কিন্তু গণতন্ত্রের জন্য, অর্থাৎ লিবারাল ডেমোক্রেসির জন্য এই দুটা খুবই গুরুত্বপূর্ণ শর্ত। আমাদের এই আলোচনায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যেটা একজন কমেন্ট করেও জানিয়েছেন, যে জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আমরা এখন ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে আমাদের এখানের যে অর্থনৈতিক বাস্তবতা বা রাজনৈতিক বাস্তবতা কিংবা সাংস্কৃতিক বাস্তবতা, সেটা তৈরি হয়েছে একটা কলোনিয়ালিজমের ভিতর দিয়ে দীর্ঘদিন যাবত। তো এখনো আমাদের যে সোসাইটি এক্সিস্ট করছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি একটা পোস্ট কলোনিয়াল সোসাইটি বা নিউ কলোনিয়াল সোসাইটি, যেভাবে আমরা সংজ্ঞায়ন করি না কেন। তো এই সোসাইটিতে ফ্যাসিবাদ কি হিটলার, মুসোলিনি বা ইউরোপের ক্লাসিক যে ফ্যাসিজম সেভাবে গ্রো করতে পারে কিনা, বা যদি দুটার ভিতরে ভিন্নতা থাকে তাহলে সেই ভিন্নতাটা আসলে কিরকম, সে ব্যাপারে যদি একটু বলতেন খুব সংক্ষেপে, কারণ আমাদের সময় খুব সীমিত। হ্যাঁ, আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো। প্রশ্নের উত্তর হচ্ছে যে না। এক বাক্যে যদি এক শব্দে যদি বলি তাহলে হচ্ছে যে দুটোর মধ্যে আসলে পার্থক্য আছে। কারণ হচ্ছে যেই আর্থ-সামাজিক বাস্তবতায় দেখেন, ইউরোপের ফ্যাসিজম কিন্তু গ্রো করেছে। তাদের অর্থনীতি কিন্তু ছিল এবং তারা মনে করছিল যে ইহুদিরা তাদের আম সম্পদকে হয়তো নিয়ে যাচ্ছে, বা বর্তমানে যেসব দেশে ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হচ্ছে তাদেরও কিন্তু সম্পদ আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। এখন যেমন ইয়েকে বলা হচ্ছে ট্রাম্প, বা ব্রাজিলে বোলসোনারো, বা ফ্রান্সে মারিয়ান লাপেন, এরা বলছে যে আমাদের সম্পদকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে যাদের সম্পদ আছে, সম্পদ নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে আমার প্রিজার্ভ করা দরকার। এরকম একটা চিন্তাভাবনা সেখানে আছে। এবং এটাই হচ্ছে তাদের ফ্যাসিজমে টার্ন নেওয়ার মূল মন্ত্র। অন্যদিকে আমাদের সম্পদও নাই, প্রতিষ্ঠানগুলোও দুর্বল। এবং এই প্রতিষ্ঠানের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজমে স্লাইড করার একটা সুযোগ আছে। আমরা অনেক সময় আমাদের পরিচয়বাদী রাজনীতিকে আমরা তুলে আনতে পারি। এই ক্ষেত্রে মানে পরিচয়বাদী রাজনীতি সব জায়গায় আসলে উঠে আসে। ভারতেও উঠে এসেছে কিন্তু এভাবে। আমরা দেখি বছরের পর বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেই গভর্নেন্সটা তাদের কাছে প্রত্যাশা করা হয়েছিল সেটা তারা দিতে পারেনি। তখন মানুষ সেখানে স্লাইড করেছে। কাজেই আমাদের যাত্রাপথটা ইউরোপের মতো হবে না, এটা বলাই বাহুল্য। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, যেটা বলেছি, যে আইনের শাসন, নাগরিকের স্বাধীনতা, এই জিনিসগুলোকে, অর্থাৎ আমাদের ইনস্টিটিউশন গুলোকে স্ট্রেংথেন করতে হবে। এটা না করলে আমরা আম একটা ফ্যাসিস্টিক টেনডেন্সির দিকে আমরা কারণ আমার গভর্নেন্স যখন খারাপ হবে, তখন যেকোনো একটা উগ্রবাদী দল এসে বলবে যে আমরা এসে এটাকে ঠিক করে দিব। আমরা এটা ঠিক করতে পারি। এটা তো হতে দেওয়াটা ঠিক হবে না। তো এই সুযোগটা আমাদের সৃষ্টি করতে দেওয়া উচিত হবে না। কাজেই নেক্সট ইলেকশনে যেই ক্ষমতায় আসুক তার উচিত হবে গভর্নেন্সটাকে অবশ্যই ঠিক করা। না হলে কিন্তু আমরা আরেকটা ফ্যাসিবাদী শাসনের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা তখন তৈরি হবে। ধন্যবাদ। আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে অডিয়েন্সের কাছ থেকে। আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি, শুধু কি উগ্র জাতীয়তাবাদী চিন্তা রাখায় ফ্যাসিবাদের বৈশিষ্ট্য? এখানে নাগরিকের কি কোনো ভূমিকা থাকে? নিজস্ব চিন্তা ভাবনা থাকার পরেও মানুষ কিভাবে দলান্ধ হয়ে যায় এবং ফ্যাসিস্টদের মদতদাতা হয়ে যায়? হ্যাঁ, শুধু প্রশ্নটা যদি একটু স্ক্রিনে রাখেন তাহলে আমার জন্য ধরে, ধরে আলোচনা করা সুবিধা হবে। কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে এবং প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। যে উগ্র জাতীয়তাবাদী চিন্তাই একমাত্র ফ্যাসিজমের বৈশিষ্ট্য না, সেটা আমি আগেও বলেছি। এটা একটা ইম্পোর্টেন্ট। এখন এখানে আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে এর মধ্যে অনেক কিছু একসাথে মিশে আছে। আপনি যখন রান্না করেন, মনে করেন মাংস রান্না করছেন, এখানে আপনি নানা রকমের উপকরণ আপনি সেখানে দিচ্ছেন। পানি মিশাচ্ছেন, হয়তো আলু মিশাচ্ছেন, আবার যে বিভিন্ন কন্ডিমেন্টস আছে, অর্থাৎ মসলা আছে, সেগুলো মিশাচ্ছেন। এখন এটা বলা সম্ভব না যে এই রান্নাটা কি কেবলই দারচিনি? তো এভাবে আসলে বলা যায় না। এখানে দারচিনিও আছে, গোলমরিচও আছে, হলুদও আছে। সবকিছুই কিন্তু এখানে মিশে আছে। কাজেই শুধুমাত্র জাতীয়তাবাদ না, এখানে সবকিছুই এখানে একটা আছে। তবে জাতীয়তাবাদী চেতনাই কিন্তু এখানে একমাত্র বিষয় না। আমি এটাকে বলি হচ্ছে মানে আমার ইন্টারপ্রিটেশন এটা। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই, আমি ভুলও হতে পারি। বাট আমি যেভাবে এটাকে রিড করি,
যে এখানে বিষয়টা ঠিক জাতীয়তাবাদ না। এখানে বিষয়টা হচ্ছে যে পরিচয়বাদ। যে আপনি একটা পরিচয়কে আপনি ধারণ করে মনে করছেন যে এটাই শ্রেষ্ঠ পরিচয়। এইটা আমার কাছে মনে হয় যে ফ্যাসিজমের বৈশিষ্ট্য। এটা শুধুমাত্র যে এটা কোন দেশের জন্য এটা জাতীয়তাবাদের পরিচয় হতে পারে, কোন দেশে এটা ধর্মীয় পরিচয় হতে পারে বা অন্য অনেক পরিচয়ও কিন্তু ভবিষ্যতে ইভলভ করতে পারে যেটা আমরা জানি না। জাতীয়তাবাদের চেতনা তো একসময় মানুষের পরিচিতই ছিল না। মানুষ যখন যেই রাজা যেই দেশ দখল করত, সেই দেশের প্রজারা সেই রাজাকেই রাজা হিসেবে মেনে নিত। তার তো এই যে জাতীয়তাবাদের ধারণা তো খুব বেশি পুরনো নয়। কাজেই জাতীয়তাবাদের ধারণাও যেমন নতুন, ভবিষ্যতে এরকম অনেক কিছু কিন্তু কোন কিছুকে এই আঁকড়ে ধরা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এইটা আমার কাছে মনে হয় একটা প্রবলেমেটিক। আর নাগরিকের ভূমিকা তো অবশ্যই থাকবে যে আমার মনে হয় যে আমাদের শিক্ষিত হওয়া উচিত। আমি ফ্যাসিজমের সাথে রেসিজমের একটা সম্পর্ক আমি দেখি। ফ্যাসিজমের সাথে আমি এই যে অন্যকে ছোট করার প্রবণতাটা দেখি। কারণ দেখেন আপনি কখন একজন মানুষ বলে যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। যখন আমি মনে করি যে বাঙালি শ্রেষ্ঠ এবং অন্যরা শ্রেষ্ঠ না, অন্যান্যরা তার থেকে নিম্ন বর্গের। আমি তখনই তাদেরকে এই পরামর্শটা দিই, তাই না? তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা রেসিজম এর একটা টেনডেন্সি মানুষের মাঝে আছে। তো এইগুলো থেকে উত্তরণ আমরা কিন্তু প্রায়ই বলি যে অমুক এলাকার মেয়ে বিয়ে করা যাবে না। ওই এলাকার মেয়ে তো আসলে ভালো বা খারাপ না। সেখানে ভালো বা খারাপ মানুষ সবই থাকতে পারে। আমরা বলে দিচ্ছি যে অমুক দলের মানুষরা হচ্ছে সব ধর্মান্ধ। অথবা বলে দিচ্ছি ওই দলের লোকরা হচ্ছে সবাই চাঁদাবাজ। এই যে আমরা জেনারেলাইজ করি, কেন করি? এই প্রবণতাগুলো হচ্ছে সমস্যাজনক। এগুলো ফ্যাসিজমের টার্ন নেওয়ানোর আমার কাছে মনে হয় যে কিছু উপকরণ যোগ করতে পারে। আমাদের এডুকেশনটা আমাদের খুব ভালো হওয়া দরকার। আমাদের এই নুয়ান্স গুলো আসলে বোঝা দরকার। আমাদের এথনোসেন্ট্রিজম থেকে বের হয়ে আসা দরকার। আচ্ছা, ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। আমার আরেকটা কোয়েশ্চেন, জ্যাসন স্ট্যানলি নামের এক রাষ্ট্রবিজ্ঞানী হবেন, তিনি ফ্যাসিজমের উপর কাজ করেছেন। তার একটা বইও আছে, হাউ ফ্যাসিজম ওয়ার্কস নামে। বইয়ের সাবটাইটেল হচ্ছে দ্য পলিটিক্স অফ আস ভার্সেস দেম। সেখানে তার প্রধান থিসিস হচ্ছে যে ফ্যাসিজমের মূল কাজ হচ্ছে আস ভার্সেস দেম তৈরি করা, অর্থাৎ একটা পলিটিক্যাল আদারাইজেশনের দিকে যাওয়া, যে আমরা সাপোজ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দেম তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এই ধরনের আস ভার্সেস দেম এর ভিতর একটা ফ্রেমওয়ার্কের ভিতর ফ্যাসিজমের বাকি ট্রেড গুলো আসলে প্রকাশ পায়। যেমন এটা করার জন্য তাকে প্রোপাগান্ডা চালাতে হবে, যে আমরাই যে আসলে পক্ষের শক্তি, তারা বিরোধী শক্তি, তার জন্য প্রোপাগান্ডা দরকার। বা বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি আস ভার্সেস দেম নতুন ভাবে হাজির হচ্ছে। দেখবেন যে হচ্ছে মব ভায়োলেন্স এর ভিতর পড়ে, এর সঙ্গে প্রোপাগান্ডা মডেলগুলো যুক্ত আছে। তো স্ট্যানলি সেই বইয়ে ফ্যাসিজমের অনেক ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছেন, যেমন তার একটা মিথিক পাস্ট থাকবে, গ্লোরিফাই করবে সেটাকে। তো বর্তমানে আমরা একটা আলোচনা দেখতে পাই, যেটা তরুণ নেতৃত্বদের থেকেই কোয়েশ্চেনটা, এই আলোচনাটা আসে, যে গ্রেটার বেঙ্গল বা বৃহৎ বঙ্গ, এইটা কি একটা মিথিক পাস্ট হিসেবে আমরা রিড করতে পারি? যদি তাই হয় তাহলে এই প্রকল্পটাকে, গ্রেটার বেঙ্গল প্রকল্পটাকে কি একটা ফ্যাসিস্ট প্রকল্প হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা? আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ? ২ মিনিট ৩ মিনিটের মধ্যে শেষ করব। আ আম আপনাকে যদি আমি আপনাকে মানে যে কাউকে যদি আমি প্রশ্ন করি যে আসলে আমরা জানি যে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি? পর্বত অনেক বড় হয়, পাহাড় একটু ছোট হয়, তাই না? কিন্তু কেউ যদি বলে যে ঠিক পাহাড় কতটুকুন বড় হলে পর্বত হয় বা পর্বত কতটুকুন ছোট হলে পাহাড় হয়, এটার কিন্তু কোনো সীমারেখা নেই। এটা বলা খুব মুশকিল। তো ঠিক কতটুকুন গেলে আমি ফ্যাসিস্ট হয়ে উঠবো এটা বলাও খুবই কঠিন আসলে। তো কিন্তু এই প্রবণতাগুলা এই যে একটা মিথিক পাস্ট যেটা আপনি বললেন, জেসন স্ট্যানলির বই। আমি পড়ি নাই যদিও, তার বইয়ের উপর আলোচনা আমি পড়েছি। কিন্তু পুরো বইটা আমার পড়া হয়নি। পড়ার সুযোগ হয়নি। থ্যাংকস ফর রেইজিং দিস। এটা মনে হয় পড়লে ভালো হবে। আমার আসলে খুব ইন্টারেস্টিং বই। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু ঠিক কোন জায়গাটায় গিয়ে আমি আসলে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি এটা নির্ণয় করা খুব মুশকিল। তো আবার রাষ্ট্রের এটাকে আবার মানে এই যে রাষ্ট্রের আমরা একটা বৃহৎ একটা বাউন্ডারি হতেও তো পারে, সেটা ন্যাচারালিও তো হতে পারে, তাই না? আমরা তো একসময় মানে ভাঙা গড়ার খেলা তো আ এটা হয়েছে, বহুবার হয়েছে। বহু ছোট রাষ্ট্র মানে বহু বড় রাষ্ট্র ভেঙে গিয়েছে। এরকম উদাহরণ অসংখ্য আছে ইতিহাসে। আবার পরস্পর যুক্ত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এখন একসাথে একটা ইউনিটের মতো কাজ করে। আপনি জার্মানি থেকে হয়তো নেদারল্যান্ডে যাচ্ছেন বা ফ্রান্সে যাচ্ছেন। কখন যে শেষ হচ্ছে একটা দেশ, কখন যে আরেকটা দেশ বা জার্মানি থে আ আ বেলজিয়াম থেকে আমি নেদারল্যান্ডে গিয়েছি। আমি মানে ওত পেতে বসেছিলাম যে কখন শুরু হয়, একটা দেশ শেষ হয়, একটা দেশ শুরু হয়। দেখব। সেটা দেখার কোনো রাস্তাই নেই, বোঝার কোনো উপায় নেই। তো এই ঘটনাগুলোও ঘটছে। তো সেই প্রক্রিয়াতেও কিন্তু এই বৃহৎ বেঙ্গলের মতো একটা সিচুয়েশন তৈরি হতে পারে। সেটা যে একটা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়েই হতে হবে এমনও কোনো কথা নেই। কিন্তু এটাকে যদি আমরা
রেকলেস ভাবে করতে চাই, আমার কাছে মনে হয় যে এটা প্র্যাগমেটিক না। আমি 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 আই এম ভেরি মাচ প্র্যাগমেটিক পারসন। আমি কিন্তু মানে আম কি বলা যায়? এটাকে যে বিপ্লবী কোনো ব্যক্তি আমি না, একেবারেই না। আমি মানে বিপ্লবকে আমি ছোট করতে চাই না। কিন্তু আম আমি নিজে বিপ্লবী না। আমি খুবই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক একজন মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই যে আমরা রাষ্ট্রের সীমানা অমুক জায়গা দখল করে নেব, এই কথাগুলো আসলে প্র্যাকটিক্যাল কথা না। এই কথাগুলো আসলে সমস্যা সৃষ্টি করে। রাদার আমার প্রকল্প হবে, আমি যদি মনে করি যে আমি ভালো করতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি জাতি হিসেবে অগ্রগতি করতে চাই, আমি যে কাজটা করব, আমি পড়াশোনা করব। আমি আমার কাজটা মন দিয়ে করব। আমি দুর্নীতি করব না, আমি অন্যকে ঠকাবো না, আমি মিথ্যা কথা বলব না। এই কাজগুলো আমি যদি করি, আমি যদি নিজে একজন ভালো মানুষ হই, আমি আমার দেশটা, আমার ধর্মটা গ্লোরিফাইড হবে। মানুষ বলবে, আমার বলতে হবে না, আমার প্রোপাগান্ডা করতে হবে না। মানুষ বলবে, "আরে দেখো এই দেশটা ভালো। মালয়েশিয়া ভালো করছে। সিঙ্গাপুর ভালো করছে।" এই কথাটা মানুষ বলবে। সেই ভালোটা হয়ে ওঠার জন্য কোনো মিথিক্যাল কোনো ইন্টারভেনশন এর প্রয়োজন নাই। ডিভাইন ইন্টারভেনশন এর প্রয়োজন নাই। রেকলেস হওয়ারও প্রয়োজন নাই। আপনি নিজের ক্যাপাসিটিটা বাড়ান। এডুকেশনটাকে ভালো করেন, নিজের কাজটা মনোযোগ দিয়ে করেন, ভালো মানুষ হয়ে ওঠেন। তাহলে দেখবেন যে সবাই আপনার মতো হতে চাবে। ধন্যবাদ। আমরা অডিয়েন্সের থেকে আরো কিছু কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা এর আগে যিনি করেছেন তারই। পুঁজিবাদী প্রতিষ্ঠান কর্পোরেট স্বার্থ কি ফ্যাসিবাদ কায়েম করে না? ফ্যাসিবাদ কি শুধু রাজনৈতিক আচরণ নাকি কাঠামোগত শ্রেণী প্রকল্প? এর সঙ্গে আমি একটু অ্যাড করে দিই হ্যাঁ, যে আমরা কি হচ্ছে যেমন আহ, এর আগের প্রশ্নের উত্তরে আপনি ভালো মানুষ হওয়ার কথা বললেন, অর্থাৎ ভালো মানুষ হওয়া তো একটা আচরণগত বিষয়। তো আমরা এই বিষয়গুলোকে আসলে রাজনৈতিক আচরণ হিসেবে দেখবো নাকি একটু স্ট্রাকচারালি দেখবো যে আমি আসলে কতটুকু ভালো মানুষ হব বা কতটুকু খারাপ মানুষ হব, সেটা কি হচ্ছে আমার এই পলিটিক্যাল স্ট্রাকচারটাই ঠিক করে দেয় কিনা, বা এটা একটা প্রজেক্ট কিনা, যেটা আজমাইন আলভিও কোয়েশ্চেনটা করেছেন। আচ্ছা, এই প্রশ্নটা আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছে। আমি এত ডিটেইলস এ বলতে পারব না। আমি খুব আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলতে পারি যে আম অবশ্যই একটা মানে আমরা যদি নিও ফ্যাসিস্ট যে মুভমেন্ট গুলোর দিকে যদি তাকাই, যেমন যে উদাহরণগুলো আমি আগেও একবার দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, ব্রাজিল, ইভেন জার্মানি, এসব জায়গায় যে প্রবণতাগুলো দেখা যাচ্ছে তার সাথে কিন্তু কর্পোরেট স্বার্থের একটা সম্পর্ক রয়েছে। তারা চাচ্ছে যে তাদের যেই ট্র্যাডিশনাল পুঁজির যেই সিস্টেমটা, সেই সিস্টেমটাকে ধরে রাখতে। তাদের বিরুদ্ধে আম যারা হয়তো এনভায়রনমেন্ট কে রক্ষা করার কথা বলছে, সেখানে পুঁজি থ্রেটেন্ড হচ্ছে যে আমি ওই প্রক্রিয়ায় যাই, আমার যেই হাইড্রোকার্বন বেসড যে ইকোনমি, সেই যে বিজনেস সেটা ক্ষতিগ্রস্ত হবে। সেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে। এটা হাইড্রোকার্বনের উদাহরণ শুধু না, অনেক ক্ষেত্রেই পুঁজির একটা ভূমিকা এখানে রয়েছে। কাজেই এট লিস্ট নিও ফ্যাসিস্ট যেই মুভমেন্ট গুলো বা ট্রান্সফরমেশন গুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বা প্রবণতাগুলো দেখতে পাচ্ছি, সেখানে ডেফিনিটলি কর্পোরেট স্বার্থ ফ্যাসিবাদ কায়েম করছে এরকম বলেই মনে হচ্ছে। কাজেই এইটা আম একটা মানে এটা একটা কাঠামোগত বা স্ট্রাকচারাল ইস্যু, এটা বলাই বাহুল্য। আর আচরণগত যে প্রশ্নটা করেছেন, সেটা আমি খুব ক্লিয়ারলি প্রশ্নটা বুঝতে পেরেছি বলে মনে করছি না। কাজেই আপনি যদি মনে করেন যে এটা নিয়ে আলোচনা করবেন, আমাকে আরেকটু যদি বুঝিয়ে বলেন তাহলে আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। আচরণের যে জিনিসটা যে আমরা ভালো মানুষ হয়ে উঠবো। আমার এখানে যেটা বক্তব্য ছিল, এখানে আসলে ভালো মানুষ হয়ে ওঠাটাকে আমি মানে যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, বরং সেটা আমি বলার একটু এক্সপ্লেইন করতে পারি। সেটা হচ্ছে যে আ ভালো শব্দটাই তো আসলে একটা আপেক্ষিক ব্যাপার। আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নাও হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে আমার এডুকেশনটা প্রপার হতে হবে এবং আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন নিষ্ঠার সাথে পালন করি এবং সেটা করতে গিয়ে আমি যেন দুর্নীতি না করি, আমি যেন খারাপ কাজ না মানে যেই কাজগুলো মানুষের ক্ষতি করে আমি সেগুলো না করি। হ্যাঁ, এটাই আমি বুঝাতে চেয়েছি। ভালো মানুষ হতে যাওয়া মানে আমি এটা বুঝাই নাই যে আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে বা এরকম কিছু। আর আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে না, না, আমার বিষয়টা আসলে হ্যাঁ, এরকম না। ডক্টর তৌফিক জোয়ারদার, আমি একটু এক্সপ্লেইন করি বিষয়টা। হুম, ধরেন আমরা সবাই চেষ্টা করছি ভালো হওয়ার, আমাদের এডুকেশনাল হুম, সিস্টেম এসবের ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি ভালো হওয়ার। কিন্তু আমার ভালো হওয়া কি আসলে আমার উপর ডিপেন্ড করে, নাকি হ্যাঁ, এটা একটা ওই কোয়েশ্চেন যিনি করেছেন আজমাইন আলফি, সেটা হুম। এটা আই কাঠামোগত গেট প্রকল্প উপর ডিপেন্ড করে? I get the question now. এইটা অবশ্যই কাঠামোগত, অবশ্যই কাঠামোগত। এটা নিজের ভূমিকাও থাকে। যেমন আপনি মানে নিজের ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু এটা একটা কাঠামোগত ইস্যু। এট লিস্ট একজন পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আমরা এটাকে খুব কাঠামোগতভাবেই চিন্তা করি। আমাদের যেমন একটা পুঁজিবাদী একটা প্রকল্পে বলা হয় যে মানুষ আমার ছেলেকে কিছুদিন আগে আমি এটা বোঝাচ্ছিলাম আরকি। সে যেহেতু সিঙ্গাপুরের একটা পুঁজিবাদী একটা সোসাইটিতে সে বড় হচ্ছে, অনেক সময় সে বলে যে একটা মানুষ গরিব কারণ সে হচ্ছে লেজি, সেজন্য সে গরিব। কিন্তু একটা মানুষ, আমি তাকে তখন বললাম যে যেই মানুষটা
অনেক দরিদ্র, সে কিন্তু আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম করে। সে কিন্তু লেজি না। কিন্তু সে দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছে। কাজেই আমাদের পলিসি গুলো কিভাবে তৈরি করা আছে তার উপরও নির্ভর করে যে আমরা আসলে আমাদের সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি আমাদের হবে কিনা, আমরা দারিদ্র্যের দুষ্ট চক্রকে ভাঙতে পারবো কিনা, ডেসপাইট অল দ্য এফোর্টস আই গিভ, ডেসপাইট অল দ্য এডুকেশনস আই হ্যাভ, সব শিক্ষা আমার হলো, প্রচুর পরিশ্রম আমি করলাম, কিন্তু আমার কাঠামো অর্থাৎ রাষ্ট্রের যেই কাঠামোটা, গভর্নেন্সের যে স্ট্রাকচারটা, সেটা যদি আম, সাধারণ মানুষ ইকুইটেবল না হয়, তাহলে আমি যতই চেষ্টা করি সেখানে কিন্তু আমার পিছিয়ে পড়তে হবে। যদিও সেখান থেকেও বের হয়ে আসার নজির অনেক আছে, কিন্তু সেটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না। আমাদের অবশ্যই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অবশ্যই দরকার। ধন্যবাদ ডক্টর তৌফিক জর্দার। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আপনার কাছে একটু জানতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশে এক ফ্যাসিবাদ তো আমরা দেখেছি 5 আগস্টে সেটার একটা পতন হয়েছে। নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ গ্রো করছে কিনা বর্তমানে, আর যদি করে থাকে তাহলে সেখান থেকে আমরা ঠিক কিভাবে উত্তরণ করতে পারি? গ্রো করছে কিনা সেটার উত্তর হচ্ছে হ্যাঁ, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে গ্রো করছে। দেখেন, আমাদের রাষ্ট্রকে একটু বোঝা দরকার রাষ্ট্র জিনিসটা আসলে কি। এই দেখেন, কিছুদিন গতকালকেরই ঘটনা বা গত পরশুর ঘটনা, একজনকে মানে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ধরে প্রহার করা হলো বা তাকে ফিজিক্যালি অ্যাসল্ট হ্যাঁ, করা হলো, প্রহার করা চারশো হলো। নেতারা এটা করছে। তো এটা কিন্তু এক ধরনের, আমি বলব যে এটাও ইটসেলফ ইজ আ ফ্যাসিবাদী, ইজ আ কাইন্ড অফ ফ্যাসিস্ট টেন্ডেন্সি। এটাও এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতারই বহিঃপ্রকাশ। কাজেই এটা যে করেছে সে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে বা একটা দল এতদূর আমি যাব না, কিন্তু এই প্রবণতাগুলো ফ্যাসিবাদী। রাষ্ট্রের কাছে মানে সোশ্যাল কন্ট্রাক্টটা কি, যে প্রত্যেকটা মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা আমাদের সত্তার একটা অংশকে রাষ্ট্রের কাছে জিম্মা দিই। অর্থাৎ আমাদের স্বাধীনতার একটা অংশকে রাষ্ট্রের কাছে জিম্মা দিয়ে বলি যে এর বিনিময়ে তুমি আমাকে প্রোটেকশন দিবে, সবলের অত্যাচার থেকে প্রোটেকশন দিবে, আইনের শাসন দিবে, ইত্যাদি ইত্যাদি দেবে। তো আমাকে এই রাষ্ট্রের মানে এই কন্ট্রাক্টটাকে যদি আমার ঠিক রাখতে হয়, এটা দুই পক্ষ থেকেই হতে হবে। এক হচ্ছে আমাকে রাষ্ট্রের কাছে এই যে আমি কিছু জিনিস জিম্মা দিয়ে রাখলাম যে আইনের প্রয়োগটা রাষ্ট্রকে করতে হবে, আমি করব না, আমি করতে পারলেও করব না, এটা আমি রাষ্ট্রের উপরে দিব, এটাই আমার কন্ট্রাক্ট। আবার সেই কন্ট্রাক্টটা রাষ্ট্রকেও মেইনটেইন করতে হবে, যে রাষ্ট্রকে যেই মানুষটা অন্যায় করেছে, অপরাধ করেছে, হয় তাকে বিচার করতে হবে, আর যদি তাকে বিচার করার মতো আইন বর্তমানে না থাকে, তাহলে সেই আইনটা তৈরি করতে হবে। এই যে শিক্ষকের উদাহরণটা দিয়েই বলি, তার আসলে ফৌজদারি কোনো অপরাধ, মানে অনেকেই বলছেন যে তার কেন শাস্তি হলো না, কেন সে বিগত সরকারের আম, আম, ধামাধরা ছিল কিন্তু তাকে কেন আমরা শাস্তি দিতে পারলাম না। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনটা কি আমাদের আছে যে বিগত সরকারকে আম, সমর্থন করেছে বা কি করেছে আমি জানি না, তার অপরাধ আসলে আমি ঠিক জানি না, কিন্তু আমার প্রশ্নটা ছিল সে কি কোনো ফৌজদারি অপরাধ করেছে? যদি করে থাকে, আপনি তাকে তার গায়ে হাত তুলতে পারেন না। যদি করে থাকে আপনি আইন প্রয়োগকারীকে জানাবেন, আইন প্রয়োগকারী তার উপর আইনটা প্রয়োগ করবে। আর যদি সে, আপনি মনে করেন যে সে যেটা করেছে বা সমাজের একটা কনসেনসাস যদি থাকে যে এই লোকটা খুব বড় অন্যায় করেছে, যেটা আইনের মধ্যে দিয়ে তাকে ধরা যাচ্ছে না, তাহলে আপনার আইন পরিবর্তন করতে হবে, সেটার জন্য আপনার সংসদে গিয়ে এটা করতে হবে। এবং এটা অত্যন্ত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একদম শুরুতেই বলেছিলাম যে, শুরুতে না, মাঝামাঝি বলেছিলাম যে গণতন্ত্রের বিকাশ, আমরা সবকিছুকে আমাদের নিজেদের লাইফের স্কেল দিয়ে মাপি। আমরা হয়তো কত ৭০ বছর ৬৫, ৭০, ৮০ বছর বাঁচি। আমি পরিবর্তনটা ওই ৭০, ৮০ বছরের মধ্যে দেখতে চাই। কিন্তু সেটা তো হয় না। রাষ্ট্রের আম মানে জীবন, লাইফ এক্সপেক্টেন্সি তো আরো অনেক বেশি। ৩০০, ৪০০, ৫০০ বছর, ১০০০ বছরও হতে পারে। তো এই পরিবর্তনটা ধীরে, ধীরে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা নিজেরাই গিয়ে যদি সেটা আইনটা হাতে তুলে নেওয়ার চেষ্টা করি, এটা আসলে একটা ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে আমি দেখব। অ্যান্টি স্টেট টেনডেন্সি হিসেবে আমি দেখব। এগুলোর থেকে, এগুলো অনেকেই বলার চেষ্টা করেন যে তাহলে তো ৫ই অগাস্টের আগে গোটা জুলাই মাস ধরে যেটা হলো সেটাকেও কি আমরা তাহলে আম আমরা ইয়ে করব, মানে ডিনাউন্স করব? না, তখন রাষ্ট্রের সিস্টেমটা কোলাপস করেছিল। রাষ্ট্রের কন্ট্রাক্টটা ব্রেক হয়ে গিয়েছিল। আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে দিস কন্ট্রাক্ট ডাজন্ট ওয়ার্ক এনিমোর। এইজন্যই আমরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম। এইজন্য আমরা কোন কিছুকে মানিনি। কিন্তু এখনো যদি আমরা একই কাজ করি, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র বিনির্মাণের যেই বাসনা, সেইটা সেইটার সাথে কন্ট্রাডিক্ট করবে। বরং আমাদের যেই ৫ই আগস্টের যেই আম স্বপ্ন বা আকাঙ্খা, সেটাই বরং এখানে ভুলুণ্ঠিত হবে। কাজেই এগুলো করা যাবে না। এই প্রবণতাগুলো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রেরও ভূমিকা আছে। ধন্যবাদ ডক্টর তৌফিক জর্দার। আমরা আমাদের আলোচনার একদম শেষ মুহূর্তে আছি। এখন আমাদের শেষ করতে হবে, কিন্তু তার আগে বিডিএসএফ এর একটা লক্ষ্য হচ্ছে যে তরুণ প্রজন্মের সঙ্গে যারা বর্তমানে লিভিং নলেজ
যারা কাজ করছেন বিভিন্ন ফিল্ডে, যেমন আপনি স্বাস্থ্য খাতে কাজ করছেন, তো তাদের একটা কানেকশন তৈরি করে দেওয়া। তো আপনি যদি খুব সংক্ষেপে ১ কি ২ মিনিটের মধ্যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আম আমার যেটা বলার ২ টো কথা আমি বলব। একটা হচ্ছে জেনেরিক, আরেকটা হচ্ছে ২ মিনিট, যেহেতু ২ মিনিটে ২ টো কথা বলি। জেনেরিক একটা কথা বলব, সেটা হচ্ছে যে নিজেদের ক্যাপাসিটি তৈরি করেন। ঠিক আছে? বা যারা অনেক ছোট তাদেরকে বলি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমরা তোমাদের ক্যাপাসিটিটা তৈরি করো, বিল্ড আপ করো, নিজেদেরকে গড়ে তোলো। এটা সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে বড় আম মানে সবচেয়ে বেশি প্রয়োজন এই জিনিসটা বাংলাদেশে। তোমরা যদি মনে করো যে না, আমরা ভারতীয় আধিপত্যবাদ চাই না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রাস্তায় মিছিল করা না, ভাঙচুর করা না, নাম পাল্টানো না। এটার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নিজের ক্যাপাসিটি তৈরি করা, নিজেকে এমনভাবে ডেভেলপ করা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান গড়ে নিতে পারি। এইটা হচ্ছে ১ নম্বর পরামর্শ। এবং ২ নম্বর পরামর্শ হচ্ছে, আমি যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে আমি একটু স্পেসিফিক যাই। সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে আমরা, এটা তরুণদের জন্য, সবার জন্যই আমার একটা কথা, বাট একটু স্বাস্থ্য খাত নিয়ে। সেটা হচ্ছে স্বাস্থ্য একটা অধিকারের বিষয়। এটাকে আমরা অনেক সময় কেবলমাত্র ডাক্তার, রোগী, নার্স, অ্যাম্বুলেন্স এগুলো মনে করি। এখানে গভর্নেন্স এর বিষয় আছে, এখানে এথিক্স এর বিষয় আছে। এখানে আম 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 অনেক ম্যানেজমেন্টের বিষয় আছে, এখানে পলিসির বিষয় আছে। আমরা এটাকে একটা অধিকারের লেন্স থেকে দেখব। এটাকে আমরা একটা বৃহত্তর লেন্স থেকে দেখব, এবং একটা সুস্থ জাতি হিসেবে গড়ে ওঠার জন্য আমরা কেবলমাত্র ওষুধ আর ডাক্তারের উপর নির্ভরশীল হব না। বরং আমরা আমাদের নিজেদের রাইটস এর ব্যাপারে সচেতন হব। আমরা যেন একটা সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে পারি। সেই ব্যাপারে আমাদের নিজেদের অধিকার যে এখানে আছে, সেই অধিকারটাকে যেন আমরা চেয়ে নিতে পারি, ডিমান্ড করতে পারি, সেদিকে আমরা অগ্রসর হব। ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদারকে, এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের পুরো আলোচনা শুনলেন। সবাইকে আমি বাংলাদেশ স্টাডি ফোরাম BDSF এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুষ্ঠান শেষ করার জন্য সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ করব মাহমুদুল হাসান ভাইকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্টাডি ফোরাম BDSF। মিউট আছেন, আপনাকে আনমিউট করতে হবে একটু, মাহমুদুল হাসান। জি, সরি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর তৌফিক জোয়ারদার এবং আরাফাত ইমরান, এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, দীর্ঘ সময় আলোচনা শুনলেন। আমরা ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে খুবই কৃতজ্ঞ। আশা করি সামনের আমাদের যে পথ চালায়, তিনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিয়ে, আমাদেরকে তার এক্সপার্টাইজ দিয়ে, সবকিছু দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এবং সবাইকে ধন্যবাদ। সেই সাথে উপস্থিত শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে আমরা যে আলোচনা করব সেখানে আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত এবং শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।